এই ঘটনাটি মূলত আমি নিজে সংগ্রহ করিনি, এই ঘটনাটি আমাকে দিয়েছিল ওই সময়ে রাজবাড়ী জেলায় যে ভৌতিস্ট টিম ছিল, এই ভৌতিস্ট টিমের সদস্য সজীব। তো সে ভৌতিস্ট টিমের সদস্য হওয়ার কারণে বেশ অনেকেই তাকে ঘটনা পাঠাতো। তখন সে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার একটি ঘটনা আমাকে পাঠিয়েছিল। যে ব্যক্তির সাথে এই ঘটনাটি ঘটেছিল সেই ব্যক্তির নাম ছিল কালো মিয়া। উনি পেশায় একজন রিক্সা চালক ছিলেন। উনি রিক্সা চালানোর পাশাপাশি আরও একটি কাজ উইলিংলি করতেন। এটা আসলে মূলত ওনার নিজের ইচ্ছা থেকেই আর কি। সেটা হলো যে গ্রামে যদি কোনো পুরুষ লোক মারা যেত বা কোনো ছেলে বাচ্চা মারা যেত, তো তাদের গোসল করানোর কাজটা উনি করতেন যদি সময় সুযোগ পেতেন আর কি। তো গ্রামের সবাই এটা জানতো এবং অনেক সময় তাকে ডেকেও নিয়ে যেত। তো ঘটনাটা সময়কাল আসলে নির্দিষ্ট করে বলা খুব টাফ। এটা অনেক আগের ঘটনা, এটা যে কত আগের ঘটনা এটা বলা মুশকিল, তবে স্বাধীনতার আগের ঘটনা হতে পারে এরকম একটা শোনা গিয়েছিল আর কি। তো মূল ঘটনাতে চলে যাই। ওনার বাড়ি আলমডাঙ্গা থেকে প্রায় 7-8 কিলোমিটার ভেতরে কোনো একটা গ্রামে ছিল। এক্সাক্ট কোন গ্রামে ছিল এটি বলা যাচ্ছে না, কারণ এটা জানিও না, এটা পাওয়াও যায়নি যে কোন গ্রামের তিনি ছিলেন। তবে তার নাম কালো মিয়া ছিল, এতটুকু শোনা গিয়েছিল। তো ওই কালো মিয়া প্রতিদিন রিক্সা চালাতে চালাতে বিভিন্ন দিকে তো যেতেন। তো মূলত উনি রিক্সা চালিয়ে ভাড়া মারতে মারতে উনি আলমডাঙ্গাতে আসতেন, আলমডাঙ্গাতে কিছু ভাড়া মারতেন, বিকালের পর আবার ভাড়া মারতে মারতে উনি ওনার গ্রামের দিকে চলে যেতেন। তো ওনার গ্রাম থেকে আলমডাঙ্গাতে আসার পথে ওই সময়ে রাস্তার দুধারে বেশ বিস্তীর্ণ বিলের মতো ছিল। এখন এত বছরে সেখানে কি অবস্থা হয়েছে তা তো আসলে বলা মুশকিল। তো ওই সময়ে এরকম ছিল। তো উনি এভাবে যেহেতু প্রতিনিয়তই কাজ করতেন, এক রাত্রে, মানে রাত কেন বলছি, বিকালের দিকেই তো বাড়ির দিকে চলে আসতেন। তো ওই দিন বেশ ভালোই ভাড়া পাচ্ছিলেন। আর ভাড়াগুলো বিভিন্ন দিকে হওয়ার কারণে, মানে ওনার গ্রামের রুটের দিকে ভাড়া পাচ্ছিলেন না, একটু অন্য দিকে, উল্টো দিকে, যার কারণে ভাড়াগুলো মোটামুটি ভালোই টাকার ছিল। ওই ভাড়াগুলো শেষ করে উনি যখন বাড়ির দিকে ফিরছিলেন তখন রাত প্রায় 8টার উপরে বেজে গিয়েছে। আর স্বাধীনতার পূর্বে রাত 8টার উপরে হওয়া মানে তো বুঝতেই পারছেন যে তখন কি, মানে গভীর রাত। সোজা কথা, গ্রামের লোকজন সন্ধ্যার পরপরই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তো আর ফজর আজানের সাথে সাথে উঠে যেত। সুতরাং ওই সময় চারদিকে শুনশান নীরবতা। উনি যখন ওই রিক্সা চালাতে চালাতে বিলের কাছাকাছি এসেছেন, যেই বিলের কথা বলছি, তো তখন তিনি একজন লোক দেখছেন, বেশ উঁচু লম্বা লোক, মানে 6-7 ফুট এরকম উচ্চতা। মানে স্বাভাবিক মানুষ কেউ কেউ এত উচ্চতায় আমরা দেখতে পাই, 6 ফুটের মানে 6 ফুটেরও বেশি উচ্চতার লোকজন আছে। তো উনি যে ওই গ্রামের ছিলেন না এটা কালো মিয়া নিশ্চিত, কারণ গ্রামে এত লম্বা লোক উনি কখনো দেখেননি। তবে ওই লোকটাকে দেখে অস্বাভাবিকও মনে হচ্ছে না। তবে হ্যাঁ, ওনার হাতে কিছু একটা ছিল যেটি সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল, সেটি তিনি উঁচু করে ধরে রেখেছেন। তো বিষয়টা এরকম যে আমাদের হাতে ছোটখাটো যদি কোনো জিনিস থাকে, সেটা যদি আমরা হাতে ঝুলিয়ে রাখি, সেটা তো আসলে মাটি টাচ করে না। তো মনে হচ্ছে ওই রকম করে একটা জিনিস ঝুলিয়ে রেখেছে, কিন্তু সেটা সাদা কাপড় দিয়ে ঢাকা। তো কালো মিয়ার রিক্সাকে দেখে সে ডাইরেক্ট বলে, এই যাবি? কালো মিয়া তো খুব অবাক হয় যে হঠাৎ করে এই অপরিচিত লোকটা তাকে তুই তুকারি করে বলছে। আসলে এরকম অনেকেই বলে, মানে যারা রিক্সা চালান বা এরকম কিছু হুট করে তুই তুকারি করে ফেলা, এটা কিন্তু আমাদের অনেকের মধ্যেই এই খুব বাজে একটা অভ্যাস, এই জিনিসটা রয়েছে। তাকে সম্মান না দিয়ে হুট করে কাউকে তুই করে ডাকা, এটা ঠিক নয়। তো যাই হোক, তো তিনি আসলে একটু মুরব্বী গোছের লোক ছিলেন। তো মুরব্বী বলতে 45-50 বয়স এরকম আর কি। তো ওনাকে কেউ আসলে তুই তুকারি করে বলতো না, ওকে তো হঠাৎ করে এরকম তুই তুকারি করে বলা, ওনার গ্রামের যারা মুরব্বী আছে তারা ওনার সাথে তুই তুকারি করে বলতো, বা ওনার বন্ধু বান্ধব যারা ছিল তুই তুকারি, কিন্তু এরকম অপরিচিত কোনো লোক ওনাকে তুই তুকারি করে বলতো না। হঠাৎ করে তুই তুকারি ডাক শুনে উনি একটু স্তম্ভিত হয়ে গেলেও উনি বলেন, হ্যাঁ যাবো। কোথায় যাবেন? বলে সামনে।
বটগাছটার ওখানে। তো বটগাছটা ওনার বাড়ির যাওয়ার রাস্তাই। তো উনি চিন্তা করেন ভালোই তো হলো, তো আমার তো উল্টো দিকে যেতে হচ্ছে না রিক্সা নিয়ে। বলে হ্যাঁ যাবো, যাওয়া বলা মানে যাবো বলার সাথে সাথে লাফ দিয়ে ওই লোকটি রিক্সায় উঠে যান এবং বলেন চল। কালু মিয়া একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন যে মানুষ যখন রিক্সায় ওঠে তখন কিন্তু রিক্সা একটু ভাইব্রেট হয়, মানে একটু কম্পিত হয়, আবার যখন নামে তখনও কিন্তু একটু কম্পিত হয়। তো কালু মিয়া ফিল করলেন যে রিক্সায় একটা মানুষ উঠলো, এত ভারী একটা মানুষ, কিন্তু রিক্সা একটু নড়ল না, মানে উনি কিছু ফিলই করলেন না, উনি রিক্সা চালাচ্ছেন। এবং যে পরিমাণ লোড রিক্সা হওয়ার কথা ছিল, মানে উনি যেহেতু রিক্সা চালাচ্ছেন, এত ভারী একজন মানুষ উঠেছেন, তো মনে হচ্ছে যে আসলে ওই রকমের কোনো লোড ওনার কাছে মনে হচ্ছে না। মনে হচ্ছে একটা বাচ্চা যদি কেউ রিক্সায় ওঠে, 5-6 বছরের বাচ্চা রিক্সায় উঠলে যেরকমটা মানে লোড লাগে ঠিক ওরকম। তা উনি আর বিষয়টা নিয়ে অতটা মাথা ঘামাচ্ছেন, উনি মনে মনে চিন্তা করছেন আর কি। এর মধ্যে পেছন থেকে একটা বাচ্চার কান্না ভেসে আসে। ওই বাচ্চাটি বলছে আমাকে ছাড়েন, আমাকে ছাড়েন, ছেড়ে দেন আমাকে। তখন কালু মিয়া পেছন দিকে তাকায় না প্রথম দিকে, তখন উনি চিন্তা করেছেন যে এই লোকটার সাথে মনে ওনার বাচ্চা আছে। অনেক সময় থাকে না যে বাচ্চাদেরকে সাথে নিয়ে বের হইলে তারা আবার বাড়িতে ফেরত যেতে চায়। তো উনি আবার সামনের দিকে তাকিয়ে বলছেন জনাব এই বাচ্চাটা আপনার। তখন পেছন থেকে ধমক দিয়ে বলে ওঠে এই বেটা, বাচ্চা আমার না তাকার, তোর এত কিছু জানার দরকার কি? তোর কাজ রিক্সা চালানো, তুই রিক্সা চালা, আর পেছন দিকে একবারও তাকাবি না, তাহলে কিন্তু থাপড় দিয়ে চোখ কানা করে দিব, এরকম একটা ধমক দেয়। তো ওনার এই মানে বাজে ব্যবহারে কালু মিয়া খুবই মনক্ষুণ্ণ হন। তারপরে যেহেতু রিক্সাতে সে উঠেছে, সে আর কিছু বলে না, আর বটগাছটা খুব বেশি দূরেও না, আর তাড়াতাড়ি তো নেমে যাবে। তো এর মধ্যে কালু মিয়া আবার হঠাৎ করে দেখে যে রাস্তার নিচ থেকে, মানে রাস্তার সাইডে তো ঢালু, তো মনে হলো যে আর একটা লম্বা লোক ওই নিচ থেকে হেঁটে উঠে দাঁড়ালো, তার হাতেও সাদা কোনো একটা কিছু সে হাতে ঝুলিয়ে রেখেছে। সেও একই রকমের উঁচু লম্বা, এবং হঠাৎ করে দেখে আসলে তাকে মনে হয়েছে যে একটু আগে যিনি রিক্সায় উঠেছেন হুবহু সেই লোকটাই। কিন্তু পরে একটু ভালো করে দেখার পরে উনি খেয়াল করেন যে না, এটা সে লোক না, এই লোকটার চেহারায় পার্থক্য রয়েছে। তো সেও বলে এই যাবি? বলে না না যাবো না, আমার তো কাস্টমার আছে রিক্সায়। তখন বলে সমস্যা নেই, দাঁড়া আমি যাব, কোনো সমস্যা নেই। তখন উনি থামান বলতে কি ওই লোকটা রাস্তার মাঝখানে এসে পড়ে, থামাতে বাধ্য হয়েছিলেন আর কি, এবং কথা নাই বার্তা নাই রিক্সায় উঠে পড়ে। এখন রিক্সায় ওঠার ফলে একজন যে রিক্সায় আছেন সেও তো একটা প্রতিবাদ করবে, এই আমি তো আসি, তুমি কে হে বাবু, তুমি উঠলা হঠাৎ করে? কোনো প্রতিবাদ নাই, কিচ্ছু নাই। ওই লোকটা ওঠার সময়ও কালু মিয়া ফিল করে যে নতুন করে যে আর একটা লোক উঠলো, ঠিক সেটা কাঁপলো না। এবং ওঠার পরে উনি চালানো শুরু করলেন। চালানোর সময় উনি ফিল করলেন যে এই যে দুইটা এত ভারী ভারী লোক উঠেছে, ওনার কাছে তেমন কোনো লোড মনে হচ্ছে না, মনে হচ্ছে কয়েকটা বাচ্চা রিক্সায় উঠলে যেরকম লোড হয় ঠিক তেমনটাই। অল্প কয়েক মিনিট পর আবার পেছন থেকে একটা বাচ্চার আওয়াজ, ছাড়ো 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 আমাদের ছাড়ো, এরকম বলতেছে। তো এরপরে মানে কালু মিয়া চিন্তা করছে যে কি রে, এটা কি ছেলে ধরা কিনা কি, উনি আসলে ঠিক বুঝতে পারতেছেন না। কিন্তু এর মধ্যেই ওই বাচ্চাদের কান্নার আওয়াজও বন্ধ হয়ে গেছে, তো উনি আর তেমন কিছু মনে করেন না। এদিকে অল্প সময়ের মধ্যে বটগাছের কাছে চলে আসেন। তো বটগাছের কাছে আসার পর রিক্সা থামানোর পরে ওই দুইটা লোক নেমে যায়। তো কালু মিয়া খেয়াল করে যে ওই দুইটা লোক ওঠার সময় তাদের হাতে সাদা একটা জিনিস উনি ঝুলিয়ে রেখেছিলেন, সাদা বলতে সাদা কাপড় দিয়ে ঢাকা, কিন্তু এখন সেই জিনিসটা নাই। তো নামার পরে একজন ব্যক্তি ওই দুইজন মধ্যে পকেট থেকে কয়েকটা টাকা, ওই সময় কয় টাকা দিয়েছে এটা ঠিক বলা মুশকিল, তো কয়েকটা টাকা বের করে দিয়েছে, এই নে যা। এখন মনে হলো যে দুইজন আগে থেকেই পরিচিত, একজন আর একজনের ভাড়ার পরিপূরক, মানে আরেকজনের ভাড়া দিতে হয়নি, ওই প্রথমজনই দিয়ে দিয়েছে এমনটা মনে হলো। এবং দেওয়ার পর মানে ভাড়াটা দেওয়ার পর কালু মিয়া দেখলেন যে ওই দুটা লোক এতক্ষণ রিক্সা চালিয়ে যেদিক থেকে আসা হয়েছে ঠিক সেদিকে যাচ্ছে, তাহলে এত পথ আসার দরকার কি ছিল এই বটগাছ পর্যন্ত? রিক্সায় এসে আবার
উল্টো দিকেই যাচ্ছে যে দিক থেকে তারা এসেছিল। তো উনি এত কিছু ভাবেন না। তো কিন্তু উনি চিন্তা করেছিলেন যে বাচ্চাগুলো কোথায় গেল, এই চিন্তা করেছে। যাই হোক, ওনার বাড়ি খুব বেশি দূরে ছিল না। বাড়িতে চলে আসেন। আসার পরে ওনার স্ত্রী ওনার জন্য অপেক্ষা করছিলেন। উনি দ্রুত হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। তো রাত কেটে যায় ভালোভাবেই। সকালবেলা উনি খুব ভোরবেলায় উঠতেন। ভোরবেলা উঠে ওনার যে কাজটা, মানে প্রথম যে কাজটি, ওনার একটা বদ অভ্যাস ছিল, সেটা হলো একটা বিড়ি ধরাইতেন। এটা ওনার একটা ব্যাড হ্যাবিট ছিল। তো উনি একটা মানে ছেঁড়া তালি দিয়ে একটা পাঞ্জাবি পরতেন। ওই পাঞ্জাবির এক পকেটে ওই বিড়ির প্যাকেট আর ম্যাচ থাকতো। তো উনি কি করতেন যে অনেক সময় এক প্যাকেট বিড়ি উনি খুব কম কিনতে পারতেন, ওই 4-5টা করে বিড়ি কিনতেন আর কি। তো ওনার মনে ছিল যে ওনার পকেটে 2-3টা বিড়ি আছে। তো উনি ওই পাঞ্জাবির পকেটে হাত দিয়েছেন। হাত দেওয়ার পরে ওই বিড়ি এবং ম্যাচটা একই জায়গায়। তো উনি একটা বিড়ি নিয়েছেন, একটা না, দুটো নিয়েছেন, দুটো বিড়ি বের করেছেন। উনি আবার একসাথে 2টা বিড়ি খাইতেন, মানে একটা ওনার হইতো না। তো 2টো বিড়ি নিয়ে যখন নিয়ে হাতে মানে ম্যাচটা থেকে মানে কাঠি বের করে ধরাবেন, তখন ওই ম্যাচের দিকে যখন তাকিয়েছে, তখন হাতে ওই বিড়ির দিকেও তার নজর গেছে। তখন তিনি দেখেন, আরে এটা বিড়ি না তো, একটু ভয়ানক ব্যাপার। এটা তো মনে হচ্ছে কোনো বাচ্চার কাটা আঙ্গুল, একটা আঙ্গুল তর্জনী আঙ্গুল আর একটা হলো বৃদ্ধাঙ্গুল। আমার পকেটে বাচ্চার কাটা আঙ্গুল আসলো কিভাবে? এই তো উনি দিয়েছেন চিৎকার। ওনার ওয়াইফ চলে আসে যে কি হয়েছে, বলে এই দেখো। ওনার ওয়াইফ তো ওইটা দেখে ওই জায়গায় অজ্ঞান হয়ে গেছে। কারণ মহিলা মানুষ বাচ্চাদেরকে লালন পালন করেন, বাচ্চাদের প্রতি ভালোবাসা তো সবসময় একটু বেশি থাকে, আবেগ বেশি কাজ করে। বাচ্চার কাটা আঙ্গুল দেখেই উনি ওই জায়গায় অজ্ঞান। তাকে আবার পানি ছিটা দিয়ে জ্ঞান ফেরানো হয়েছে। এখন স্ত্রী জ্ঞান ফিরে বলছে, তোমার কাছে এই বাচ্চার কাটা আঙ্গুল আসলো কিভাবে? তখন উনি বলছে, আমি তো জানি না, আমার পকেটে তো বিড়ি ছিল, আমি তো বিড়ি বের করছি, কিন্তু বাচ্চার কাটা আঙ্গুল কিভাবে আসলো এটা তো বলতে পারি না। তখন বলে যে এটা যদি মানুষ জানাজানি হয় তাহলে কি বলবে যে বাচ্চার কাটা আঙ্গুল তোমার কাছে আসছে, এটা তো ইম্পসিবল। তখন উনি ওনার স্ত্রীকে এই অদ্ভুত যে ঘটনাটি গত রাত্রে ঘটেছিল সেটি বলেন। বলো কি, তুমি রিক্সা এই লোকদের টেনে নিয়ে এসো, চলো তো তোমার রিক্সার কাছে, চলো তো। দুজন রিক্সার কাছে যায়, গিয়ে দেখে রিক্সায় যেই জায়গাটাতে আমরা পা রাখি মূলত বসার পরে, ওই জায়গাটাতে একটু রক্ত জমা হয়ে আছে। এবং রক্তের উৎস খুঁজতে গিয়ে তারা দেখেন যে রিক্সার যে সিট রয়েছে, প্রিয় লিসেনার্স, আমরা যে রিক্সার সিটে বসি, ওই সিটের ভেতরের অংশটা কিন্তু ফাঁপা থাকে, মানে ফাঁকা থাকে। প্রয়োজনীয় বেশ কিছু জিনিসপত্র সাধারণত যারা রিক্সা চালক ভাইয়েরা আছেন তারা ওই জায়গাটাতে রাখেন। তো মনে হচ্ছে ওই ভেতরের ফাঁকা জায়গা থেকে কাঠের ফাঁকা দিয়ে রক্তের একটা সূক্ষ্ম প্রবাহ নেমে আসছে, এবং ওর কারণেই ওই পায়ের কাছে এসে ঢালু জায়গা, তো ওইখানে রক্ত জমা হয়েছে। তো রিক্সার সিট খুলে ফেলে ওনার স্ত্রী আবার চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। আর ওইখানে উনিও মানে ওই ঘটনার আকস্মিকতায় নিজেও চিৎকার চেঁচামেচি শুরু করেন। ঘটনাটা এমন ছিল যে যখনই সিটটা সরিয়েছেন তখন দেখেন যে ওই সিটের মধ্যে 2টো কঙ্কাল রাখা। কঙ্কালগুলো মানে টুকরো টুকরো কঙ্কাল, এবং দেখে বোঝা যাচ্ছে এটা কোনো পরিণত মানে বয়স্ক মানুষের কঙ্কাল নয়, এটা শিশু বাচ্চার কঙ্কাল। এবং এমন বিভৎসভাবে মানে এই ডেড বডির উপর নির্যাতন করা হয়েছে, মানে সোজা কথা খেয়ে ফেলা হয়েছে। হাড়ের কোনো কোনো জায়গায় মাংস ঝুলছে, চেহারা বোঝা যায় না, কারণ শুধু মাথার খুলি আছে আর কি। মানে খুবই বিভৎস অবস্থা, এটা আসলে মানে কল্পনায় আনাও মানে খুবই কঠিন আর কি। এই কারণে ওনার ওয়াইফ ওইখানেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছেন। আর তারপর চেঁচামেচিতে লোকজন চলে আসে। লোকজন চলে আসার পরে দেখে যে এই ঘটনা। আর যেহেতু সেটা একটা সুস্পষ্ট মার্ডার মনে হচ্ছে সবার কাছে, এটা 2টো ব্যাপার হতে পারে। এক হলো কবরস্থান থেকে লাশ বা ডেড বডি তুলে আনা হয়েছে, যেগুলো পচে গেছে, এরকম হলে অনেকটা এরকম হইতে পারে, তাও না আর কি, এটা জাস্ট এক্সাম্পল হিসাবে বলছি। আর একটা হলো একটা জীবন্ত কোনো একটা
মানুষকে যদি হত্যা করে তার শরীর থেকে মাংস খুবলে তুলে ফেলা হয় তখন হাড়গুলো যেমন রক্তাক্ত থাকে ঠিক তেমন। তো সাথে সাথে পুলিশকেও খবর দেয়া হয়। পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ আসে। পুলিশ আসার পরে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তো কালু মিয়া বলে, না না আমি তো কিছু জানি না, কিন্তু তার রিক্সার সিটের নিচে এটা পাওয়া গেছে। এখন আমি জানি না এটা বললে কি হবে? এটা কি পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করবে প্রিয় লিসেনার্স? না আপনারা বিশ্বাস করবেন না আমি বিশ্বাস করব? আগে বলবে যে এই ব্যাটারে ধর, উত্তম মধ্যম দেওয়ার পরে সত্য কথা বের হয়ে যাবে যে এই ডেড বডি, এভাবে নৃশংসভাবে হত্যাকৃত ডেড বডি, তাও বাচ্চার, 2টা বাচ্চার, কোত্থেকে আসলো? পুলিশ তো ধরে নিয়ে যায়। পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সে বারবার এই প্যারানরমাল একটা বিষয় পুলিশের সামনে বলে, আর সে তো আর কিছু জানে না। ওদিকে ওই বাচ্চাদের হদিস কিন্তু পাওয়া যায়, কারণ পাশের গ্রামের 2টো বাচ্চা মিসিং ছিল। তো তারা চারদিকে খুঁজেছে, মনে করছে পানিতে পড়ে টরে গেছে কিনা। তারা পুকুরের মধ্যে জাল টাল ফেলে খুঁজেছে, কিন্তু পুকুর টুকুরে পায়নি। আর সারা রাত্রে বিভিন্ন জায়গায় তারা খুঁজেছে, পায়নি। তো যখন ওই 2টো বাচ্চার এই বিষয়টি গ্রামের জানাজানি হয়ে যায়, তখন ওই গ্রামের ওই 2 ফ্যামিলি থেকে লোকজন আসে। এখন তারা ওই বাচ্চার ডেড বডি দেখে তো আসলে বুঝতে পারছে না যে এটাই তাদের 2 বাচ্চার কিনা। তবে যেহেতু ওই গ্রামে 2টো বাচ্চার তথ্য পাওয়া যাচ্ছিল না বা তারা মিসিং ছিল, এই কারণে সবাই ধরে নেয় এটাই ওই 2 বাচ্চার লাশ বা লাশের কঙ্কাল। আর ওই 2 বাচ্চার যে উচ্চতা বা বয়স ছিল, মোটামুটি দেখে বোঝা যাচ্ছিল কঙ্কাল দেখে যে একজনের বয়স 4-5 হবে, আর একজনের বয়স হয়তো বা 7-8 হবে, এইরকম আর কি। তো 2 জনের হাইটের ধরনও ভিন্ন ছিল, হাড়ের গঠনও ভিন্ন ছিল, এটা দেখে অনুমান করা গিয়েছে। আর ওই সময় তো আসলে এতটা ফরেন্সিক টেস্টের মানে ব্যবস্থা ওই সময় ছিল না, তো অনুমান করে নেওয়া হয়েছে। এবং সত্যি মোটামুটি আরো যে আলামতগুলো ছিল তাতে বোঝা যাচ্ছিল ওইটা ওই 2 বাচ্চারই লাশ। তো স্বাভাবিকভাবেই পুলিশি মামলা হয়, পুলিশ ব্যাপক তদন্ত করে, কিন্তু তদন্ত করে আসলে মানে অভিযুক্ত মানে মূল যেই হত্যাকারী তাকে খুঁজে পায় না। এবং তার পুরো শরীরে মানে বিভিন্নভাবে তো চেক করা হয়েছে ওই সময়, যে ডাক্তাররা যারা চেক করেছেন, তদন্ত করেছেন, সেখানে কোনো আঙ্গুলের ছাপ নাকি পাওয়া যায়নি। এটা একটা রহস্যজনক ব্যাপার। তো এটাই মূলত পুলিশরা মানে করেছে, যেহেতু আঙ্গুলের ছাপ পাওয়া যাচ্ছে না, এখন আরো অনেক বিষয় পাওয়া যাচ্ছে না। এই লোকটা এই ধরনের প্যারানরমাল বিষয় বলছে, যখন কোর্টে হাজির করা হয় তখন ওই জাজের সামনে সে একই কথাই বলে যে আমি এরকম রাতের বেলা এই ঘটনা। কারণ এইটা তো কোনো হতে পারে না, মানে কোনো প্রমাণ হতে পারে না, বা আইনের দৃষ্টিতে এটা কোনো প্রমাণও নয়। তখন সবাই ধারণা করে যে এর আসলে মাথা টাথা খারাপ। আর তারপরও পুলিশ যতটুকু বুঝতে পারে যে এই লোকটা অনেক সহজ সরল একজন মানুষ, সে এই ধরনের মার্ডার করতে পারে না, যার ফলে তাকে অভিযুক্ত মানে আসামি যে মানে তাকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করে না। এবং যেহেতু তাকে ওই অভিযোগপত্র থেকে পরে নাম বাদ দেয়, সে পরবর্তীতে জেলখানা থেকে মুক্তি পায়। ওই মামলা তদন্ত চলেছে, কিন্তু শেষ পর্যন্ত কতদূর অগ্রগতি হয়েছে এটা আর জানা যায়নি, কারণ অনেক আগের ঘটনা, তো সেটা তথ্য প্রমাণ তো এখন আর পাওয়া সম্ভব নয়। তো উনি 3 মাসেরও বেশি সময় জেল খেটেছিলেন। আর যেহেতু এই কেসের আলামত পাওয়াটা অনেক দুষ্কর ছিল, এই জন্য এটার একটা সময় ফাইল হয়তো বা ক্লোজ করে দেওয়া হয়েছে অমীমাংসিত একটি হত্যাকাণ্ড হিসেবেই। তো যাই হোক, তো উনি বাড়িতে ফেরত আসেন। ফেরত আসার পরে এখন মানুষজন ওনাকে যেভাবে দেখতো এখন আর আগের মতো অতটা দেখে না। কারণ কেউ কেউ হয়তো বিশ্বাস করে যে ওই এই ঘটনাটা ঘটাইছে, কিন্তু অনেক লোকই বিশ্বাস করতে ওই ঘটনা ঘটাতে পারে না। যাই হোক, এগুলো নিয়ে মানুষের মধ্যে মিশ্র মানে অভিব্যক্তি ছিল তার বিষয়ে। তো এই জন্য ওনার রিক্সায় মানে ভাড়াও উনি কিছুটা কমই পেতেন বলা চলে, খুব বেশি পেতেন তা না, কমই পেতেন, আয় রোজগারও কমে গিয়েছিল। তো
তো এর মধ্যে আরেকটি ব্যাপার, সেটা হলো যে ওনার আর একটা কিন্তু কাজ ছিল, যেটা শুরুতেই বলেছি, সেটা হলো যে উনি মাঝে মাঝে গ্রামের কোনো পুরুষ সদস্য, মানে ছেলে মানুষ যদি মারা যেত, তাকে গোসল দিতেন। একদিন রাতের বেলা তার দরজায় খটখট শব্দ হচ্ছে, তিনি ঘুম থেকে উঠে দরজা খোলেন, দেখে তারই গ্রামের পরিচিত দুইজন মুরব্বী আসছেন। এসে বলতেছে যে, কালু, ওই যে কবিরাজ কাকা ছিল না তোমার, সে তো মারা গেছে। কবিরাজ কাকাকে চিনতেন, কবিরাজ কাকার সাথে তার বাবার একটা ভালো বন্ধুত্ব ছিল, তার বাবাও টুকটাক কবিরাজি করতেন। তো বলে যে হ্যাঁ, কবিরাজ কাকা তো মারা গেছে, খুব খারাপ লাগতেছে, তো এখন কি করতে হবে বলেন? বলে তাহলে তাকে তো গোসল দিতে হবে, চলো। তখন তিনি বলেন আচ্ছা ঠিক আছে, আমি একটু গেঞ্জি পরে আসি। তো উনি একটা গেঞ্জি পরে বের হয়েছেন। তো তাদের সাথে যেতে যেতে একটা সময় গিয়ে ওই দুটো লোক তাকে অন্য দিকে নিয়ে যাচ্ছে, অন্য রাস্তায়। তখন কালো মিয়া বলে যে কাকা, কবিরাজ কাকার বাড়ি তো ওই দিকে, মানে উত্তর দিকে, কিন্তু তারা নিয়ে যাচ্ছে তাকে দক্ষিণ দিকে। বলে হ্যাঁ ঠিক আছে, কবিরাজের বাড়ি উত্তর দিকে, কিন্তু ওর লাশ রাখা হয়েছে হচ্ছে ওর পুরান বাড়িতে। পুরান বাড়ি দক্ষিণ দিকে, ওই বিলের কাছাকাছি একটা জায়গায়। উনি আবার জানতেন যে ওই কবিরাজ কাকার জমি আছে, বা একটা পুরান ভিটা ছিল ওই বিলের কাছাকাছি, ওটাকে কবিরাজের পুরান বাড়ি বলে আর কি। আর কবিরাজ তো বেশ নাম করা একজন কবিরাজ ছিলেন, যেন সবাই তাকে চিনতো আর কি। ওই বিলের মধ্যে অনেক সময় অনেক লোকজন ট্রিটমেন্টের জন্য যেতে চাইতো না, বর্ষাকালে কষ্ট হইতো, এই জন্য কবিরাজ পরবর্তীতে মানে এমনি লোকালয়ে বাড়িঘর তৈরি করেন আর কি। তো উনি সেদিকে যেতে থাকেন, উনি স্বাভাবিকভাবেই মানে বিষয়টা নিয়েছেন আর কি। তারপরে জিজ্ঞেস করেছেন যে ওই পুরান বাড়িতে লাশ নিয়ে গেছে কেন? তখন ওই দুজন বলেন যে কবিরাজের ইচ্ছা ছিল যে ওইখানেই তাকে সমাহিত করতে হবে, এই জন্যই ওইখানে লাশ নিয়ে গেছে, ওখানে সবাই আছে, চলো। তো উনি যান। উনি যখন যান, দূর থেকেই দেখছেন যে একটা লাশ ওই বাড়ির উঠোনে রাখা আছে। বাড়ি তো না, আসলে ওখানে বসত বাড়ি ছিল না, ওটা এরকম একটা মানে একটু উঁচু জায়গা ছিল আর কি। ওইখানে কবর দেওয়াটা মানে খুব ইজি আর কি। কিন্তু ওইখানে একটা লাশ রাখা আছে, কিন্তু কোনো মানুষ নাই। তখন উনি আবার ওই দুইজন ব্যক্তিকে বলেন যে কাকা, আর লোকজন কই? এখানে লাশ, এই জায়গায় দাফন করা হবে, আর তো লোকজন দেখি না। বলে যে চল, ওইখানে লোকজন আসবে পরে, এখন গোসল দিতে হবে, ব্যবস্থা করতে হবে। এই কথা বলে তাকে ওখানে নিয়ে যান। নিয়ে যাওয়ার একটা কাপড় দিয়ে ঢাকা ছিল। তো উনি যখনই ওই কাপড়টা সরিয়েছেন, তখন দেখেন যে এটা কবিরাজ না, কবিরাজের যে বন্ধু, খুব কাছের বন্ধু, মানে তার বাবা, এই কালো মিয়ার বাবা, সে বাবার লাশ, অথচ বাবা মারা গেছে বহু আগে। তো এই দৃশ্য দেখার সাথে সাথে উনি যখন ওই দুইজন লোকদের দিকে তাকিয়েছেন, দেখে যে এই দুইজন লোক ওই যে সেই দুইজন লোক, যেই দুইজন লোক দুটো বাচ্চা নিয়ে তার রিকশায় উঠেছিল, এবং তারা খুব ভয়ানক ভাবে কালো মিয়ার দিকে তাকিয়ে হাসছে। কালো মিয়া তো ওইখানেই মানে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু সে সাহস ধরে রেখে ওইখান থেকে দিয়েছে দৌড়। দৌড় দিয়ে উনি মাটিতে পড়ে যান। মাটিতে পড়েই উনি আসলে আর কিছু মনে নাই, মাথায় আঘাত লেগেছিল। উনি মানে ওই ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে, বিষয়টা এরকম না। পড়ে যাওয়ার ফলে মাথায় আঘাত লাগার কারণে উনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন আর কি। সকালবেলার লোকজন মাঠের মধ্যে কালো মিয়াকে পায়, তাকে বাড়িতে নিয়ে আসে। বলে কি হয়েছে? বলে এই ঘটনা। কবিরাজ কাকা তো জীবিত আছে, সে তো মারা যায়নি। তখন কবিরাজ কাকে খবর দেওয়া হয়, কবিরাজ কাকা আসে। তো আসার পরে কবিরাজ কাকা সব কথা শোনে। শোনার পরে বলে যে আসলে ঘটনাটা বুঝতে পারছি, এই কাজটা দুটো খুবই খবিশ প্রকৃতির জিনের কাজ। এরা মাংসাশী জিন, মানে তারা মাংস খায়, কাঁচা মাংস খায়, এমনকি সুযোগ পেলে মানুষের বাচ্চাকেও খেয়ে ফেলে। ওই যে দুইটা বাচ্চা, ওই বাচ্চা দুটো তারা রাতের বেলা ঘর থেকে বের হয়েছিল, এবং কোনো কারণে মানে ঘর থেকে বের হয়েছিল ওয়াশরুমে যাওয়ার কারণে, কিন্তু কোনো কারণে ওই জিনদের খপ্পরে পড়ে গিয়েছিল, যার কারণে তাদের মৃত্যুবরণ করতে হয়েছে। আর তুমি যেহেতু ওটা সাক্ষী ছিলা এবং একটা জটিলতা সৃষ্টি হয়ে গিয়েছিল, হয়তো এই কারণে ওরা তোমার পিছু ছাড়েনি, এবং তোমাকে হত্যা করার জন্য নিয়ে গেলেও কোনো কারণে তারা সক্ষম হয়নি, বিভিন্ন কারণে। তখন ওই কালো মিয়া কবিরাজকে জিজ্ঞেস করে, আচ্ছা জিনেরা তাহলে আমার রিকশায় কেন উঠলো? তারা তো হেঁটেও চলে যেতে পারতো।
তখন বলে যে আসলে জিনদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, যে যত শক্তিশালী জিনই হোক না কেন কিছু সীমাবদ্ধতা রয়েছে। হয়তোবা ওরা নির্দিষ্ট কোনো জায়গায় বসে বাচ্চাকে খায়নি, তোমার রিক্সায় বসে খেয়েছে, কারণ নির্দিষ্ট জায়গায় বসে খেলে আরো অনেক দুষ্টু ওই পিশাচ প্রকৃতির মাংসাশী জিনেরা এসে ওই খাবারে ভাগ বসাতো। তুমি যেহেতু রিক্সায় উঠেছিল, রিক্সায় লোহা ছিল, লোহার কারণে অন্য জিনেরা আসতে পারেনি, কিন্তু ওরা আসতে পেরেছে। তো এটাও হতে পারে, আবার এটা আরো অনেক ব্যাপারই হতে পারে, কারণ ওইটা একটা রহস্যময় জগৎ। জিনদের আচার আচরণ, খাদ্যাভ্যাস, এটা আমাদের সাধারণ ব্যাখ্যায় আসলে বলা সম্ভব নয়, তো নির্দিষ্ট করে বলা মুশকিল। তবে এরকম একটা কথা ওই কবিরাজ কাকা বলেছিলেন। তবে কবিরাজ কাকা এটাও বলে কালো মিয়াকে সতর্ক করে দেন যে আমি একটা সময় ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতাম, তোমার বাবা আর আমি খুব কাছের বন্ধু ছিলাম, তোমার বাবাও আমার কাছ থেকে কিছু শিখেছিল, সেও এগুলো তদবির করত। আর এই তদবির সংক্রান্ত বিভিন্ন বিষয় তুমি যখন ছোট ছিলা বা কিছুটা বড় হয়েছিলা তখন তোমাকে দিয়েও করাতো। কিভাবে? অনেক সময় কবরের মধ্যে কোনো কিছু গেড়ে দিতে হবে, কোথাও গিয়ে কোনো কিছু রেখে আসতে হবে, যেটা মোটামুটি স্বাভাবিক ব্যাপার ছিল। তো তোমাকে দিয়ে অনেক সময় তোমার বাবা সেই কাজগুলো করাতো, তার পক্ষে সেটা অনেক কঠিন ছিল বিভিন্ন কারণে। তো তুমি এই সমস্ত কাজগুলো করার কারণে ওই সময় থেকেই তোমার সাথে কিছু দুষ্টু জিন লেগে যায়, কিন্তু কখনো সেভাবে ক্ষতি করার সুযোগ পাইনি। কিন্তু তুমি সাবধানে থেকে, এখন তোমার বয়স হয়েছে, এখন হয়তো বা ক্ষতি করলেও করতে পারে, আর রাত বিরেতে আর রিক্সা চালায়ও না, সন্ধ্যার আগে বাড়িতে ফেরত এসো। তো এইভাবে সতর্ক করে দেয়। এখন এই কারণেই যে ওই দুইটা বাচ্চা নিয়ে ওই দুষ্টু জিনে তার রিক্সায় উঠেছিল কিনা এই বিষয়ে আসলে বলা যায় না, কিন্তু সত্যি ওই কালো মিয়ার বাবা ছোটবেলায় কবিরাজি করতো, একটা সময় ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতো, পরে আর করেনি। কিন্তু উনি মানে নিজের অজ্ঞতা বশতই এই কাজে সহযোগী হয়েছিলেন। তো এর মধ্যে কি হয়, সপ্তাহখানেক পার হয়ে যায়, কোনো সমস্যা হয় না। একদিন সত্যি রাতের বেলা খবর আসে কবিরাজ কাকা মারা গেছেন, কিন্তু খবর আসলেও উনি আর কবিরাজ কাকার লাশ দাফন করার জন্য রাতের বেলা মানে গোসল করানোর জন্য আর বের হন না। কেন? একবার তো ভয়ানক একটা তিক্তকর অভিজ্ঞতা হয়েছে, বলে যে যাই হোক আমি ফজরের আজানের আগে কবিরাজ কাকার লাশ গোসল করাতে যাব না। কি আর করা, গ্রামে তো মোটামুটি একজনই আছে। তো উনি সত্যি ফজর আজানের পরে বাসা থেকে বের হন এবং কবিরাজ কাকার বাড়িতে যান। সত্যি মারা গেছে কবিরাজ কাকা আর কি। তো কবিরাজের বাড়িতে যাওয়ার পরে এখন গোসল করাতে হবে। তো গোসল করানোর সময় সাধারণত যেটা হয় সেটা হলো গোসল করানোর স্থানটাকে কাপড় দিয়ে ঘিরে রাখা হয়, তারপরে কাফনের কাপড় পরা হয়। তো উনি যখন কবিরাজ কাকার মানে লাশকে গোসল করাচ্ছিলেন, ওখানে উনি একাই ছিলেন, ওখানে আর কেউ ছিল না। বেশ সকাল সকাল ছিল, তো এই জন্য গোসল করানোর জন্য ওনার সহযোগী বলতে উনি একাই সবকিছু নিয়ে এটা উনি করছিলেন আর কি, যেহেতু এক্সপার্ট একজন মানুষ ছিলেন তিনি। তো উনি যখন গোসল করাচ্ছেন হঠাৎ করে দুরুম করে একটা আওয়াজ আসে। আশেপাশের লোকজন যারা ছিল ওই আওয়াজে তারা ওইখানে চলে আসে, এসে দেখে যে কবিরাজ কাকার লাশ একটা চৌকির উপর ঠিকই আছে, কিন্তু পাশে এই কালো মিয়া ছটফট করছে এবং তার মুখটা ভয়ানকভাবে মনে হচ্ছে যে কেউ লাঠি দিয়ে আঘাত করে থেতলে দিয়েছে, মানে তার কথা বলার কোনো ভাষা নেই, সে ছটফট করছে। তখন লোকজন কোনো কিছু করার আগেই আস্তে আস্তে কালো মিয়া নিস্তেজ হয়ে যায় এবং সেও ওখানেই মারা যায়। কে তাকে হত্যা করলো এটা কেউ বলতে পারে না, কারণ তাকে ওইখানে হত্যা করার মতো কেউ ছিল না। আর যেভাবে তার মুখ থেতলে দেওয়া হয়েছে মনে হচ্ছে খুব ভারী কোনো কিছু দিয়ে আঘাত করে তার মুখটা থেতলে দেওয়া হয়েছে। পরবর্তীতে জানা যায় যে ওই যে কবিরাজ কাকা মারা গিয়েছিলেন তার সাথে অনেক দুষ্টু জিন ছিল যারা ওই কবিরাজ কাকাকেও ক্ষতি করার চেষ্টা করত। আর পরবর্তীতে বিভিন্ন সময়ে ওই যে কালো মিয়ার বাবা যেই ব্ল্যাক ম্যাজিক গুলো করতো একটা সময়, তখনও তো কিছু জিন পরি ওনার পিছনে লেগে গিয়েছিল, কিন্তু তার বাবার জীবদ্দশায় কোনো ক্ষতি করতে পারে নাই, কিন্তু একে ক্ষতি করবে বলে পণ করেছিল। আর কবিরাজ কাকা জীবিত থাকার জন্য বিভিন্ন ব্যাপারগুলো ওই কালো মিয়ার উপর ঘটাতে পারতো না ওই দুষ্টু জিনেরা, যেহেতু কবিরাজ কাকা মারা গিয়েছিলেন। এবং মারা যাওয়ার পরে তাকে যখন গোসল করানো হয়েছিল, গোসল করানোর সাথে সাথে নাকি
কবিরাজ কাকার যত তন্ত্রমন্ত্র ছিল সবগুলো থেকে ওই জিনেরা প্রভাব মুক্ত হয়ে গিয়েছিল গোসল করার পরপরই। আর তখনই এসে মূলত কালো মিয়াকে তারা আঘাত করে এবং আঘাত করে হত্যা করে। এটা পরবর্তীতে একজন হুজুরের মাধ্যমে জানা গিয়েছিল। তো এভাবেই কালো মিয়ার জীবনের অধ্যায় শেষ হয়। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হলো যে আসলে আমরা নিজের অজান্তে ব্ল্যাক ম্যাজিক করি। শুধু যে কবিরাজরাই ব্ল্যাক ম্যাজিক করে তা নয়, অনেক সময় বিভিন্ন তাবিজ কবরে গেড়ে আসতে বলা হয়, কোথাও বলা হয় যে শ্মশানে রেখে আসতে। এইটা যারা বলেন অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো হুজুর নামাজ কালাম পড়েন 5 ওয়াক্ত, তিনি এই ধরনের কোনো তাবিজ দিয়েছেন। আচ্ছা প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমাদের ধর্মে এমন কোন জিনিসটা রয়েছে যেটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, যে কবরের মধ্যে তাবিজ গাঁথতে হবে, শ্মশানে গিয়ে তাবিজ রেখে আসতে হবে? তো এটাও এক ধরনের ব্ল্যাক ম্যাজিক না? এটাও কি কুফরি জিনিস নয়? সুতরাং কোনো কবিরাজি যে শুধু ব্ল্যাক ম্যাজিক করে তা নয়। অনেক সময় কোনো হুজুররা নিজেদের অজান্তেই বা টাকা পয়সার লোভে তারাও ব্ল্যাক ম্যাজিক করে থাকেন, কিন্তু তারা সেটা স্বীকার করেন না। আর আমরা সাধারণ মানুষজন ব্ল্যাক ম্যাজিশিয়ান বলতেই আমাদের সামনে চুল দাড়িতে জট আছে, সাদা কাপড় পরা বা লাল কাপড়ের গেরুয়া পোশাক পরা বা কালো কাপড় পরা, এই টাইপের কিছু ভয়ঙ্কর চেহারার মানুষদের আমাদের সামনে আমাদের ভেসে ওঠে চোখের সামনে। কিন্তু অনেক সুন্দর চেহারার ভদ্রবেশী মানুষও রয়েছে, ধর্মের লেবাসধারী, যারা ব্ল্যাক ম্যাজিক করেন, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা মনে করি যে তিনি কোরআন সুন্নাহ থেকে কাজ করছেন, আসলে কিন্তু বিষয়টা ঠিক নয়। এই বিষয়গুলো আপনারা সতর্ক থাকবেন। আর নিজেদের প্রয়োজনে এই যে ব্ল্যাক ম্যাজিক করা, এটাও নিজেরা ঈমান হারা হওয়ার জন্যই যথেষ্ট। কারণ আমার প্রয়োজন আরেকজন ব্ল্যাক ম্যাজিক করলো, সেও ঈমান হারা হবে, আমিও ঈমান হারা হব। এই জন্য এই কাজগুলো আমরা কেউ করব না। আমরা যদি বিশ্বাস করি যে সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভালো মন্দ সবকিছু নিয়ন্ত্রণ করছেন, তাহলে আমি কেন ব্ল্যাক ম্যাজিকের সহায়তা নিব? আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ নিশ্চয়ই আমার দোয়া শুনবেন এবং আমাকে বিপদ আপদ থেকে মুক্ত করবেন। আমরা শুধু ভাগ্যের ভালো জিনিসটা হলে শুকরিয়া আদায় করব, বিষয়টা এরকম নয়। আমরা তকদিরের ভালো এবং মন্দ সব আল্লাহ তাআলার তরফ থেকে আসে, এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটাও মানতে হবে যে খারাপ জিনিসটা আল্লাহ তাআলার তরফ থেকে আসছে, আমাদের কর্মের কারণে আসতে পারে, এই জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব। কিন্তু কখনোই কারো ক্ষতি করার জন্য বা নিজের উন্নতির জন্য ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিব না। আর নিজেরা আশ্রয় না নিলেও কারোর সহযোগীও হব না, এটাও আমাদের মাথায় রাখতে হবে। আশা করছি প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।